আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, অতিথির সাথে আলোচনার পাশাপাশি স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে দেখে নেবেন ঢাকা শেয়ার বাজারের লেনদেনের সর্বশেষ চিত্র। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। সার্বিক খাতের অবস্থা কেমন রয়েছে? তথ্য প্রযুক্তি খাত কি কিছুটা এগিয়েছে? আমরা যদি দেখি যে সার্বিক ব্যবসার অবস্থা এখন আমার কাছে মনে হচ্ছে যে শুধু তথ্য প্রযুক্তি না, সব ব্যবসাগুলোতেই ধীর গতিতে চলার একটা বিষয় আসছে। তার কারণ হচ্ছে কিছু অনিশ্চয়তা তো আছেই, এবং তার সাথে সিদ্ধান্তহীনতা, বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্তহীনতা, সেটা সরকারি বেসরকারি সব খাতেই দেখা যাচ্ছে। তো যার জন্য আগানোটা তো খুব মানে সমস্যা হচ্ছে, এখন কিছুটা সমস্যা অবশ্যই হচ্ছে, এবং স্লো হয়ে যাচ্ছে ব্যবসা। এতে করে এই বছরটা শুরু হলো এভাবে, কিন্তু এই বছরটা যদি আমরা দেখি যে জুন জুলাই পর্যন্ত এরকম চলতে থাকে, তাহলে আসলে আমার মনে হয় যে ব্যবসায়ীদেরকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য নতুন কিছু চিন্তা করতে হবে। নতুন কি ধরনের চিন্তা হতে পারে? আসলে ওই যে যেটা বললাম, যে সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত দিতে না চাওয়া, এটা আমরা দেখেছি সরকারি যে সরকারি যে প্রজেক্টগুলো চলমান ছিল, সেই প্রজেক্টগুলো কিন্তু চলছে, কিন্তু যে গতিতে চলার কথা ছিল সে গতিতে চলছে না। তারপরে সেখানে কিছু পেমেন্ট রিলেটেড ইস্যু কিন্তু একটা বড় সমস্যা তৈরি করছে, কারণ ওইভাবে হয়তো বিলগুলো পাওয়া যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। সো এগুলোকে শুনলে খুব ছোট ছোট ইস্যু মনে হলো, সামগ্রিকভাবে এগিয়ে চলার জন্য কিন্তু এটা বড় বাধা। এবং বেসরকারি খাত কিন্তু, সরকারি খাত বেসরকারি খাত কিন্তু একে অন্যের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। যখন বেসরকারি খাতে সিদ্ধান্তহীনতা থাকে, তখন কিন্তু সরকারি খাতে সিদ্ধান্তহীনতা থাকে, তখন বেসরকারি খাতও কিন্তু প্রভাবিত করে, এবং সেই প্রভাবের কারণে ওভারঅল বিজনেস সিচুয়েশনটা এখন অনেকই স্লো। জি, আমরা আপনার পেমেন্ট প্রবলেমটা নিয়ে আসবো। এর আগে পেমেন্টের সাথে রিলেটেড হচ্ছে আউটসোর্সিং যে খাতটি রয়েছে। আমরা জানি বিশ্বের অন্যান্য দেশে আউটসোর্সিং খাতে অনেক এগিয়ে, যে এখান থেকে অনেক ধরনের মানে রেমিটেন্সও অর্জন করা যায়। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে আউটসোর্সিং এই খাত থেকে একটা দেশের ইকোনমিতে অনেক অবদান রাখা যায়। বাংলাদেশ কি সেভাবে রাখতে পারছে? আমি যদি বলি যে আপনি আইসিটি সেক্টর বিগত 20 বছর আগে আউটসোর্সিং যেই জায়গায় ছিল, তার তুলনায় অনেক মানুষ এখন আউটসোর্সিং এর উপর বেঁচে আছে। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা তুলে ধরি, আগে চাকরি না হলে মানুষের আসলে আয় করার আর কোনো রাস্তাই ছিল না। সেই জায়গায় কিন্তু একটা ছেলে এখন ফ্রিল্যান্সিং করে, অথবা একটা কোম্পানি যখন দেশের ভিতরে আইসিটি সেক্টরে সেরকম ব্র্যান্ডিং নেয়, অনেক মানুষ সফটওয়্যার কিনছেন। আমি এখন থেকে 20 বছর আগের কথা বলছি। সেই সময় কিন্তু আউটসোর্সিং এর যে জায়গাটা, ওই মার্কেটটা কিন্তু খোলা ছিল, ওই মার্কেট থেকে কিন্তু কাজ পাওয়া যেত। কিন্তু এই 20 বছরে কতটুকু এগিয়েছে, আমি যদি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝে থাকি, সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আরো অনেক বেশি আগানো দরকার ছিল। আপনি বেসিসের মেম্বারদের যদি দেখেন, অনেক কোম্পানি কিন্তু অনেক বড় বড় অনেক নাম্বার নিয়ে কাজ করছে, কিন্তু আসলে তারা কি লাভবান হচ্ছে? কতটা লাভবান হচ্ছে? অনেক মানুষের কর্মসংস্থানের জায়গাটা হয়তো হয়েছে। এখন আমি আসি যে কেন আসলে হচ্ছে না। এক নাম্বার হচ্ছে যে যখন আমরা দেখেছি যে একটা মানুষ আউটসোর্সিং কখন করে, যখন তার একটা স্কিল থাকে। আমি যদি ফ্রিল্যান্সিং এর জায়গাটাতে যাই, স্কিল থাকে, কিন্তু স্কিলটা থাকলেই তো হবে না। ফ্রিল্যান্সিং করে যেই জায়গাতে গিয়ে আপনি কাজ পাবেন, সেই জায়গায় আপনি নিজেকে কিভাবে প্রমোট করবেন, কিভাবে আপনার স্কিলটা তুলে ধরবেন, সেটা কিন্তু অনেক ধরনের ট্রিক্স থাকে। অনেক মানুষই শুধু একটা স্কিল হয়ে গেলে, একটা ডেভেলপ করে বা একটা ট্রেনিং করলাম 3 মাসে, সেটা দিয়ে আসলে বেশি দূর যাওয়া সম্ভব। তাহলে আমার যতটুকু বোঝা যাচ্ছে যে আসলে শুধু স্কিলই যথেষ্ট নয়। এই জন্য আসলে আমরা তো ভাবি অনেক সময় স্কিল থাকলে মার্কেটে জাম্প করব, আর্ন করা শুরু করব। তাহলে আসলে কি কি দরকার, কোন ধরনের অবকাঠামো দরকার যে স্কিলেরও পরে আমাকে সহযোগিতা করবে? এই যে আপনি একটা শব্দ বলেছেন, অবকাঠামোর জায়গাটাতেও কিন্তু আমাদের যা থাকা দরকার ছিল এতদিন পরে, সেটা কিন্তু আমাদের নেই। আমরা দেখেছি বিগত সরকারের সময় হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া। হ্যাঁ, ইন্টারনেট আমাদের আছে, কিন্তু যখন খুশি তখন বন্ধ হয়ে যাচ্ছে। এটা বহির্বিশ্বে আসলে কি মেসেজ দিচ্ছে? তারপরে ধরেন রেভিনিউ লস হচ্ছে না? রেভিনিউ তো লস হচ্ছে, আস্থাহীনতার জায়গা তৈরি হচ্ছে। ব্র্যান্ডিংটা আমাদের যতটুকুই ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ডিং নিয়ে কথা বললে আরো অনেকক্ষণ ধরে কথা বলতে পারবো, কারণ বাংলাদেশ আইসিটি সেক্টরের গ্লোবাল ম্যাপে আপনি ব্র্যান্ডিং বলে আসলে কতটুকু আমরা প্রভাব
তৈরি করতে পেরেছি, সেই জায়গাতে আমরা কিন্তু পিছিয়ে আছি। কিন্তু তারপরেও আমরা যেটুকু টাকা এই আউটসোর্সিং করে আয় করছি সেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আবার একটা নতুন সম্ভাবনার জায়গা তৈরি করেছে। আমাদের যেহেতু ইয়াং পপুলেশন অনেক, এখানে আসলেই সম্ভাবনা আছে, কিন্তু অবকাঠামোর জায়গাটাতে একটা তো হচ্ছে যে আমি বললাম ইনফ্রাস্ট্রাকচারে ইন্টারনেটের কথাই শুধু বলেছি, এর বাইরে কিন্তু আরো অনেক কিছু আছে। কেমন মানে আর কি কি প্রয়োজন হতে পারে যে অবকাঠামো খাতে সাপোর্টের জন্য, এই খাতকে এগিয়ে আনার জন্য অবকাঠামো খাতে কি কি দরকার? আমরা এখন কোম্পানিগুলো কোথায় থেকে কাজ করছি, আউটসোর্সিং কোম্পানি আপনি বেশিরভাগ দেখবেন রেসিডেন্সিয়াল এরিয়াতে বাসা ভাড়া করে বাসায় কাজ করছে, অথবা অফিস স্পেস ভাড়া করে, যেখানে আপনার আউটসোর্সিং কিন্তু 24/7 চলার মতো 24 একটা মানে বিজনেস। আপনি রাত 10টার সময় লিফট বন্ধ করে দিবেন, সেই অবকাঠামোতে আসলে এই ধরনের ব্যবসা চালানো খুবই কঠিন, যেখানে আমাদের বড় টেকনোলজি পার্ক এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল, এবং হলে এইটাও কিন্তু ব্র্যান্ডিং এর পার্ট। যখন বিদেশ থেকে একজন বায়ার দেখেন যে হ্যাঁ এখানে এক্সপ্যানশনের অনেক সুযোগ আছে, এবং এক্সপ্যান্ড করার মতো সেরকম সব ধরনের সুযোগ সুবিধা, ইলেকট্রিসিটি ব্যাকআপ, ইন্টারনেট ব্যাকআপ, এবং তার এগুলো এক ধরনের অবকাঠামো। আরেকটা হচ্ছে যে আমরা যে কাজটাই করলাম সেটার জন্য যে আর্নিংটা হলো, সেই আর্নিংটাকে দেশে নিয়ে আসা। আগের চেয়ে আমি এটা বলবো যে মানে 20 বছর আগের চেয়ে, আমি সবকিছু 20 বছর এই জন্য বলছি যে মাঝখানে একটা লম্বা সময় যেহেতু আমরা এক ধরনের ডাইরেক্টিভে চলেছি, সো সেইটাতে কতটুকু এগিয়েছি। তো পেমেন্ট সিস্টেমে ব্যাংকে যখন টাকা আসছে, সেই টাকাটা নিয়ে আসা এবং সেটাকে বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে সেই টাকাটা ছাড় করানো আগের চেয়ে সহজ, কিন্তু এখনো এখানে জটিলতা আছে। আমার একটা প্রশ্ন রয়েছে ম্যাম, যে পেপাল পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই কিন্তু পেপাল চালু আছে। আমাদের দেশে পেপাল শুধু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এটার জন্য না, বাহিরে কেনাকাটা করার জন্য ইন্টারনেটে কিন্তু পেপালের অনুমতি, মানে পেপালের একটি মাধ্যম, এটা বাংলাদেশে কেন অনুমতি দেওয়া হচ্ছে না? এটা নিয়ে তো অনেক কথা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে পেপাল আসেনি, সেটাই বাস্তবতা। এবং আজকে যদি বাংলাদেশে পেপাল থাকতো তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং আরও কয়েক ধাপ এগিয়ে যেত। এটা শুধু আমি আইসিটি সেক্টরের কথা বলছি, আমাদের কেনাকাটার কথা আমরা বাদই দিলাম, কিন্তু যখন একটা আইসিটি সেক্টরের মতো একটা সেক্টর মানে বড় হতে থাকে, সেটা কোম্পানিগুলোর কিন্তু বিভিন্ন কেনাকাটা থাকে, যেই কেনাকাটাগুলো পেপাল দিয়ে অনেক সহজে করা যেত সেটা কিন্তু এখন আমরা অনেক কঠিনভাবে করছি। এবং দেশের বাইরে টাকা খরচ করা, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের অনেক কিছু পলিসির কারণে সেটা খুব সহজ কাজ না, এবং একটা সার্টেন অ্যামাউন্টের বাইরে আমরা খরচ করতে পারিও না। কিন্তু আইসিটি সেক্টরে এমন কিছু সার্ভিস আছে যেগুলো আমাদেরকে কিনতে হয়, সেগুলো কিনতে হলে তো ওই টাকাটা আমাদেরকে আসলে বাইরে পাঠাতেই হয়। এবং পেপালের মতো একটা গুরুত্বপূর্ণ সার্ভিস থেকে যখন আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখি, তাহলে এটাকে কনসিডার করতে হবে যে আমরা আসলে এই জায়গায় অনেক পিছিয়ে। আমরা এ নিয়ে আরো আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমানের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ম্যাম, আপনি যেটা বলছিলেন যে আসলে ব্র্যান্ডিংয়ের জায়গায় আমরা কিছুটা দুর্বল, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা এতটা এগিয়ে যেতে পারিনি। তাহলে ব্র্যান্ডিংয়ে এগিয়ে যাওয়ার জন্য কি করা দরকার? ব্র্যান্ডিংয়ের জায়গাটাতে আমরা দুর্বল তো অবশ্যই। ওভারঅল বাংলাদেশের যে সিচুয়েশনগুলো গ্লোবাল নিউজে যায়, সেগুলো কিন্তু বায়ারদের জন্য ঝুঁকি তৈরি করে। সেইটা একটা জায়গা যে হ্যাঁ, অথচ আমরা যে এখানে এত ভালো আছি সেই বিষয়টা কিন্তু এখানে তো সবকিছু নর্মাল, এখানে তো কোনো মানে সারাদিন হরতাল হচ্ছে বা ওই জায়গাগুলো কিন্তু নেই, বা খুব অ্যানার্কি এখানে চলছে, সেসব কিছু কিন্তু নেই। সো ওই পজিটিভ নিউজগুলোকে গ্লোবাল নিউজ মিডিয়াতে আমরা যদি তুলে ধরতে পারি, প্যারালালি আমাদের এখানে যে সক্ষমতার জায়গাগুলো, আমাদের এখানে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো সাকসেস স্টোরি আছে, যেটা মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের কোম্পানিগুলো কাজ করছে বছরের পর বছর, এবং বড় বড় নাম করা কোম্পানিগুলোর সাথে তারা কাজ করছে। তার মানে কি সক্ষমতাটা তো এখানে আছে বলেই ওনারা কাজটা কন্টিনিউ করছে। এই স্টোরিগুলো কিন্তু গ্লোবাল মিডিয়াতে নাই।
এবং আমাদেরও কিন্তু প্রচুর এনআরবি দেশের বাইরে থাকেন, এবং এনআরবিরা বড় বড় কোম্পানিতে বড় বড় পোস্টে কাজ করেন। ওনারা বাংলাদেশ থেকে শিক্ষা কিন্তু ওনাদের বাংলাদেশে, এরপরে ওনারা বিদেশে যে হয়তো আরো প্রশিক্ষিত হয়েছেন, কিন্তু বেসিক জায়গাটা বলা হয় যে আমাদের শিক্ষার সমস্যা এটা, কিন্তু তার ভিতর থেকেও যে আমাদের এখানে যে শক্তিটা আছে যে ওরা শিখতে পারে, তারা কুইক লার্নার, এবং তাদের ভিতরে মানে অনেক ব্রিলিয়ান্ট মাইন্ড এখানে আছে, যার জন্য কিন্তু তারা ওই বিভিন্ন জায়গায় নিজেদেরকে তুলে ধরতে পেরেছে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা গ্লোবাল মিডিয়াতে নিয়ে আসতে পারিনি। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলতে পারে না। বিদেশে কাউকে এখনো বাংলাদেশকে চিনাতে হলে তারা সেই ফ্লাড অথবা ওই ধরনের এমন নেগেটিভ ওয়ার্ড ইউজ করে যেটা কিনা বাংলাদেশের যে এই যে সক্ষমতার জায়গাটা পিছিয়ে যায়। জি, আমাদের কি করা দরকার? মানে আমরা সিলিকন ভ্যালি, আপনি জানেন পুরো বিশ্বে টেক, মানে আসলে টেক যে জায়গাটা রয়েছে সেখানে নাম করে ফেলেছে। আমাদের বাংলাদেশের লোকজন সিলিকন ভ্যালিতে কাজ করবে অথবা এর মতো গড়ে তোলার জন্য কি করা দরকার? আমাদের এখানে কয়েকটা সমস্যা আমরা কিন্তু ইতিমধ্যেই বলেছি। এর সাথে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে টাকা বাইরে পাঠানো এবং বিভিন্ন সার্ভিস নেয়ার যে জায়গাটা, এটা আরো ইজি করতে হবে। এবং স্টার্ট আপ কোম্পানিগুলোর একটা আলোচনা এর মধ্যেই চলছে যে স্টার্ট আপ কোম্পানিগুলোকে দেশের বাইরে তারা যেন একটা কোম্পানি ওপেন করতে পারে অথবা একই ধরনের ব্যবসার একটা শেয়ার কিনে নিতে পারে, তখন তাদের জন্য কাজ পেতে অনেক সুবিধা হয় এবং এই যে ট্রানজ্যাকশনগুলো অনেক সুবিধা, এগুলো কিন্তু ব্র্যান্ডিং এর পার্ট। হ্যাঁ, যে এই সরকার অনেক ব্যবসা ফ্রেন্ডলি, এবং বর্তমানে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ওনার কিন্তু অনেক বড় নেটওয়ার্ক, উনি গ্লোবাল নেটওয়ার্কে ওনার অবস্থানটা কিন্তু অনেক ভালো। সেই জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশকে তুলে ধরার জন্য আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারি। বাইরের দেশের মানুষকে এই দেশের তথ্য প্রযুক্তি খাত দেখার সুযোগ করে দেওয়া যেতে পারে, রোড শো করা যেতে পারে, তাদেরকে ইনভাইট করা যেতে পারে। এখানকার তথ্য প্রযুক্তি ভালো যেগুলো বললাম সাকসেস স্টোরিদেরকে শোকেস করা যেতে পারে দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে। সো সেইভাবে করে কিন্তু আমরা যেইটুকু পিছিয়ে আছি হয়তো কিছুটা আগানোর জায়গা আমরা এই মুহূর্তেই তৈরি করতে পারি বলে আমি মনে করি। আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি করতে চাই, এলডিসি গ্রাজুয়েশন 2026 সালে তথ্য প্রযুক্তি খাতে কি কোনো ধরনের পরিবর্তন আসবে? আসলে 2026 সালে আমরা যে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কথা বলছি, এটাতে ওভারঅল সবকিছুতেই পরিবর্তন আসবে। হ্যাঁ, সেই পরিবর্তনের জন্য যে প্রস্তুতির জায়গাটা, আমি মনে করি যে সেই প্রস্তুতি খুবই অপ্রতুল। সেটা নিয়ে আমরা এই মুহূর্তে ভাবছি না। আমরা আসলে এখন আগামী 6 মাস কিভাবে যাবে সেটা নিয়ে ভাবছি, কিন্তু 2026-এ কিন্তু আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি শুধুমাত্র তথ্য প্রযুক্তি খাত হিসেবে। কি রকম চ্যালেঞ্জ আসতে পারে আপনি মনে করেন? আমার যেটা অল্প কথায় যদি বলতে হয় যে আপনার কস্ট অফ লিভিং যদি চিন্তা করি বা কস্ট অফ ডুইং বিজনেস, বেশিরভাগ কোম্পানি ঢাকায় কিন্তু, এবং ঢাকায় বসে সেই যদি আমরা বিদেশের কাজের কথাই বলি তখন কিন্তু এই কস্ট অফ ডুইং বিজনেসটা আরো বাড়বে। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কম্পিটিটর আছে গ্লোবাল কম্পিটিশনে আমরা কতটুকু কম্পিটিটিভ থাকবো এবং কম্পিটিটিভ থাকার জন্য আমাদেরকে কি কি করতে হবে সেই জায়গাগুলোকে ফোকাস করা প্রয়োজন বলে আমি মনে করি। একটু আগে বললেন যে এখন আপাতত আগামী 6 মাস কেমন যাবে সেটা নিয়ে ভাবি, কিন্তু লং টার্ম প্ল্যানেরও তো একটা দরকার আছে। সেই জন্য লং টার্ম প্ল্যানিং যদি আপনাদের করা হয়, কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে? সরকারের সহযোগিতা, না অবকাঠামো, নাকি আসলে নতুন নতুন ফ্রিল্যান্সার বৃদ্ধি করা? দেখেন, সবগুলোই কিন্তু জরুরি, কিন্তু সবচেয়ে বেশি আমাদের এই মুহূর্তে পলিসি সাপোর্ট দরকার। হ্যাঁ, কারণ যেহেতু যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে তখন পলিসির জায়গাটাতেই কিন্তু অনেক বদল আসবে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন যেভাবে চলছি সেভাবে আমরা চলতে পারবো না। সো কিভাবে ওটাকে আমাদের জন্য ফ্রেন্ডলি করা যায়, মানে আইসিটি খাতের জন্য ফ্রেন্ডলি করা যায়, সেই জায়গায় চিন্তা ভাবনা করে পলিসিগুলোকে তৈরি করা এবং সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করার সময়টা বোধহয় এখন চলে যাচ্ছে। আমার আরেকটি প্রশ্ন করতে হচ্ছে, যেহেতু প্রাসঙ্গিক, আপনি জানেন যে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সিং এ যারা রয়েছে তাদের পেমেন্ট প্রসেসটা সহজ করা যায় কিনা? অবশ্যই সহজ করা উচিত। এখন প্রত্যন্ত অঞ্চল থেকে যখন একটা ছেলে আয় করে, ধরেন ফ্রিল্যান্সিং করে যেভাবে হোক সে একটা টাকা নিয়ে এসছে, যখন সে ব্যাংকের কাছে যায় তার একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট
থাকা দরকার। হ্যাঁ, যদি পেপ্যালের মতো ইনফ্রাস্ট্রাকচার এই দেশে থাকতো তাহলে হয়তো ব্যাংকে যে তাকে এত ধরনের প্রশ্নের উত্তর দিতে হতো না। এবং শুধু ছেলে না, মেয়েরাও কিন্তু এখন এই কাজে আছে এবং মেয়েরা কিন্তু ওই ব্যাংকের ওই প্রশ্নগুলোকে ভয় পায়, ছেলেরাও পায়, হয়তো ছেলেরা ওইভাবে প্রকাশ করে না। সো এই জটিলতা আরো কমিয়ে আনা প্রয়োজন এবং ওয়ার্কিং ক্যাপিটাল বলেন বা ব্যাংক থেকে লোন নেওয়া বলেন, সেই প্রসেসেও কিন্তু আমি মেয়েদের কথা আলাদা করেই বলছি যে মেয়েদের জন্য অনেক বরাদ্দ থাকে কিন্তু সেই টাকা কিন্তু ডিসবার্সমেন্ট হয় না। কেন হয় না? কারণ হচ্ছে কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন প্রসেস। সো ব্যাংকের জটিল জায়গাগুলো অন্তত পক্ষে তথ্য প্রযুক্তিতে যেহেতু ইয়াং মানুষরা অনেক বেশি কাজ করে এবং কাজ করার আগ্রহ নিয়ে যান, ওনাদের আগ্রহটা ধরে রাখার জন্য এই কমপ্লেক্স প্রসেসগুলোকে আমরা যত সহজ করতে পারবো আমার মনে হয় এগিয়ে যাওয়া। আমরা আশা করি যে ব্যাংকিং খাতের কিছুটা জটিলতা নিরসন করা হবে এবং এই খাতকে এগিয়ে নিতে সাহায্য করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমানের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।